আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের কৃপায় শুরু করতেছি। আপনারা যারা ইন্ডাস্ট্রি খোলেন বা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি করে কীভাবে প্রোডাক্ট তৈরি করে পণ্য সেল করবেন, তার জন্য প্রথমে আপনাকে ব্যাংকিংটা জানতে হবে। ব্যাংকিংটা একটা বিরাট ফ্যাক্টর বা সেক্টর। ব্যাংকিং কী জানতে হবে? আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে পণ্য গুডস ইম্পোর্ট করবেন, ইন্টারন্যাশনালি আপনাকে অনেক কিছু জানতে হবে। আর এটা প্রথমে আপনাকে এলসি খোলার জন্য কিছু পেপার ব্যাংকে নিয়ে যেতে হবে। তার আগে একটি অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে। দ্য নেসেসারি পেপারস ফর ওপেনিং এলসি, ফর ফরেন এলসি, ক্যাশ ফর ব্যাক টু পেড এলসি, লোকাল এলসি, ক্যাশ ব্যাক টু পেড এলসি। এক্ষেত্রে আপনাকে ফরেন লেটার নিতে হবে, কোম্পানি লেটার হেডপ্যাডে, অ্যাপ্লিকেশন নিতে হবে, প্রেসক্রাইব ফ্রম হুইচ প্রোভাইড, প্রোফাইল ইনভয়েস বা পিআই নিতে হবে, প্রোভাইড বাই ইম্পোর্টার, সেলস কন্ট্যাক্ট, ইন্ডেন্ট থাকতে হবে এগুলা। আর রিপিজিটির ক্ষেত্রে আইএমপি অবশ্যই থাকতে হবে, প্রোভাইড বাই ব্যাংক, এলসিএফ প্রোভাইড বাই ব্যাংক, টিএম ফ্রম প্রোভাইড বাই ব্যাংক, মানে এগুলো ব্যাংক দিবে, কভার নোট প্রোভাইড বাই ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। তারপরে আপনাকে ডকুমেন্ট থাকতে হবে, আইআরসি মাস্ট বি। ইন্টারন্যাশনাল ইম্পোর্ট করার ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আইআরসি অবশ্যই থাকতে হবে। আইআরসি না থাকলে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। ব্যাট থাকতে হবে, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, আর কিছু আদার ডকুমেন্ট থাকতে হবে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী। এটা তো কেউ ক্যাশ অর ব্যাক টু এলসির ক্ষেত্রে, ফরেন এলসির ক্ষেত্রে। এবার আসি টেলিগ্রাফিক ট্রান্সফারের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে? ফরেন লেটার লাগবে, প্রোফাইল ইনভয়েস লাগবে, এলসিএফ লাগবে, টিএম ফর্ম লাগবে, আইএমপি লাগবে, আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইড বাই সেন্ট্রাল ব্যাংক, মানে আন্ডারটেকিং লাগবে আর কি টিটির ক্ষেত্রে, আদার্স পেপারস লাগবে। তারপরে আসি আমরা ফরেন ডিমান্ড ড্রাফট, যেটা আমরা এফডিডি বলি। এক্ষেত্রে ফরেন লেটার লাগবে, প্রোফর্ম ইনভয়েস লাগবে, এলসিএফ লাগবে। এটাকে বলে রাখি, প্রোফর্ম ইনভয়েসটি কিন্তু আপনাকে ইন্টারন্যাশনালি সাপ্লায়ারের সাথে কথা বলে আপনাকে প্রোফর্ম ইনভয়েসটা সৃষ্টি করতে হবে। তিনি পাঠাবেন, আপনি কারেকশন করবেন, আবার আপনি কারেকশন করবেন, তিনি দেখবেন, দেখে এভাবে আপনি ফাইনালি করবেন প্রোফর্ম ইনভয়েসটি, সংক্ষেপে পিআই বলে। তো এফডিডির ক্ষেত্রে আমরা ফরেন লেটারটা পেলাম, পিআই পেলাম, এলসিএফ ফর্ম পেলাম, টিএম ফর্ম পেলাম, আইএমপি পেলাম, আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইড বাই সেন্ট্রাল ব্যাংক দিবে, মানে বাংলাদেশ ব্যাংক দিবে, আদার্স আর ডকুমেন্ট থাকতে হবে। তো এগুলা ক্ষেত্রে এগুলা হলে আপনি এলসি ব্যাংক থেকে খুলতে পারবেন। তো ব্যাংকিং অ্যারেঞ্জমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষেত্রে আপনাকে এলসি লিমিট, মার্জিন এবং কমিশন আপনাকে বুঝতে হবে। তো এলসি লিমিট কি? এলসি লিমিট হলো নন ফান্ডেড লোন, যে ব্যাংকে গিয়ে এলসি লিমিট পাস করতে হবে, অথবা এলসি এর সম্পূর্ণ ভ্যালু এলসি মার্জিন রেখেও এলসি করা যায়। এলসি লিমিট স্যাংশন লেটারের মাধ্যমে জানাবেন আপনি কী ধরনের এলসি খুলবেন। আর এলসি মার্জিন হলো এলসি মার্জিন কত হবে তা উল্লেখ থাকে। এলসি লিমিট পাস করাতে না পারলে সেক্ষেত্রে 100% মার্জিন দিয়েও এলসি করা যায়। এলসি লিমিট পাস করা থাকলেও এলসি মার্জিন দিতে হবে, তবে তার নামমাত্র মার্জিনকে ক্যাশ সিকিউরিটি হিসেবে অভিহিত করা হয়, এটাকে সময়ানুযোগিত ফেরতযোগ্য হয়। আর কমিশন এলসি খোলার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে কমিশন পে করতে হবে, এক্ষেত্রে তো আপনার আর কোনো কিছু করার থাকবে না। এখন আপনি এলসি ওপেন করলেন, এলসি ওপেন করার পরে আপনি এলসি ড্রাফট চাবেন কার কাছে? যে কোনো বাংলাদেশের ডিলার ব্যাংকের কাছে, বাংলাদেশ ব্যাংক নমিনেটেড ব্যাংকের কাছে। ওই ড্রাফটটি পেয়ে আপনি ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো সাপ্লায়ারের কাছে আপনি ওই এলসি ড্রাফটটি কী করবেন? দিবেন। দেওয়ার পর তিনি কিনে কারেকশন করে আপনাকে ফাইনাল করার আগে পাঠাবেন। পাঠালে আপনি কিন্তু এলসি যাবতীয় ক্লোজ বা ফিল্ড আপনাকে জানা থাকতে হবে, কোথায় কী করতে হবে। আদারওয়াইজ কমপ্লাই ডকুমেন্ট, মানে কমপ্লাই ডকুমেন্ট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা মার যেতে পারে বা ডলারটা নাও পেতে পারেন, সেখানে শত শত কোটি কোটি ডলার আপনার হারিয়ে ফেলতে পারেন। এক্ষেত্রে উভয়কে, অর্থাৎ সাপ্লায়ার, ইন্টারন্যাশনাল সাপ্লায়ার এবং আপনি উভয়ই ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এলসি ড্রাফটটা ভালোভাবে দেখে নেবেন। তো এক্ষেত্রে এলসি ক্লোজ বা ফিল্ড F40 এতে কী থাকে? ফর্ম অফ ডকুমেন্টেড ক্রেডিট, রিউবেল এলসি, রিভোকেবল এলসি, ট্রান্সফার এলসি, আনট্রান্সফার এলসি, কনফার এলসি, আনকনফার এলসি, এরকম আর যাবতীয় বিভিন্ন এলসিগুলো থাকে এখানে F40 এতে, মানে ফিল্ড 40 এতে। ফিল্ড 20 থাকে ডকুমেন্টেড ক্রেডিট, ডকুমেন্টেড লেটার অফ ক্রেডিট, ব্যাংকার্স, কমার্শিয়াল ক্রেডিট আর লেটার অফ আন্ডারটেকিং, এলসি নাম্বার, এগুলো থাকে। F31C-তে কী থাকে? এলসি ডেট অফ ইস্যু থাকে। F31D-তে কী থাকে? ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি। এলসি চার্জটা 3 মাসের জন্য নেওয়া হয়,
যদি 6 মাস হয় তাহলে ডাবল চার্জ, 9 মাস হলে 3 গুণ হবে চার্জ। নর্মালি এলসি চার্জ 3 মাসই হয়, ভয়ের কিছু নেই। এলসির ফিল্ড 50তে কী থাকে এটা কিন্তু আপনাকে জানতে হবে। এটা হলো অ্যাপ্লিক্যান্ট যিনি এলসি করার জন্য আবেদন করেন, সেখানেই F50 বলা হয় বা ফিল্ড 50 বলা হয় বা ক্লোজ 50 বলা হয়। এই ক্লোজগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। F59 থাকে বেনিফিশিয়ারি নাম, F32B থাকে কারেন্সি কোড অ্যামাউন্ট ইউএস ডলার। আমি একটু দ্রুত বলতেছি কেন, আজকে এলসি বিষয়টা আমি সুন্দরভাবে বলবো, যেহেতু ইন্টারন্যাশনাল বিষয়টা তাই আমি একটু কোলাবোরেটভাবে বলতেছি। তারপরে F39 এতে থাকে পার্সেন্টেজ ক্রেডিট অ্যামাউন্ট টলারেন্স, অর্থাৎ আপনি কত পার্সেন্ট গুডস ইম্পোর্ট করতে পারবেন অতিরিক্ত, অর্থাৎ আপনি 100%-এর আর প্লাস মাইনাস 10% হতে পারে, 5% হতে পারে, 1% হতে পারে। F41-এর ফিল্ড 41A, কোনো ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট পাঠাবেন, এখানে এই ফিল্ড 41A-তে উল্লেখ থাকে। পেমেন্টটা কীভাবে পাবে, আইডেন্টিফায়ার কোড থাকবে, হ্যাঁ, অ্যাভেলেবল উইথ বাই আইডেন্টিফায়ার কোড, এগুলো থাকে ফিল্ড 41A। ফিল্ড 42-এর সি ড্রাফট সেট মানে বিল অফ এক্সচেঞ্জ, এখানে উল্লেখ থাকে। ফিল্ড 42-এর ড্রয়, যার কাছে বিল অফ এক্সচেঞ্জটা মানে চেকটা যেটা বাংলায় বলে, এটাকে বলে বিল অফ এক্সচেঞ্জ ইন্টারন্যাশনালি। বিল অফ এক্সচেঞ্জটা প্রেজেন্ট করা হবে, সে হলো ড্রয় ইস্যুইং বা কনফার্মিং ব্যাংক হতে পারে। ফিল্ড 43-এর পি পার্শিয়াল শিপমেন্টস এখানে উল্লেখ করে। ফিল্ড 43-টি ট্রান্সশিপমেন্ট উল্লেখ থাকে। ফিল্ড 44-এর ই পোর্ট অফ লোডিং এখানে উল্লেখ করতে হয়। এয়ারপোর্ট অফ ডিপার্চার এখানে উল্লেখ করতে হয়, যে পোর্ট থেকে মাল শিপে উঠাবে, এখানে ফিল্ড 44-এর ই থাকে। ফিল্ড 44-এর এফ পোর্ট অফ ডিসচার্জ এয়ারপোর্ট অফ ডেস্টিনেশন উল্লেখ করতে হবে। ফিল্ড 44C উল্লেখ করতে হবে। লেটেস্ট ডেট অফ শিপমেন্টটা উল্লেখ করতে হবে, অবশ্যই এই শিপমেন্ট উল্লেখ করতে হবে, আদারওয়াইজ আপনি শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হতে পারে। ফিল্ড 45-এর এ ডিসক্রিপশন অফ গুডস অফ সার্ভিস এখানে উল্লেখ করবে, কী পণ্য আনবেন, কোন ধরনের পণ্য আনবেন, যেগুলো বাংলাদেশি পণ্য সেগুলো আপনি আনতে পারবেন না, এগুলো আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। ফিল্ড 46-এর এ ডকুমেন্টস রেকোয়ার্ডটা কী কী হবে তা থাকতে হবে। ফিল্ড 47-এর এ এডিশনাল কন্ডিশনস কী কী আছে সেগুলো থাকতে হবে। ফিল্ড 71-এর ডি চার্জেস, কোন চার্জটা কে বহন করবে তা এখন থাকবে চার্জ। ফিল্ড 71ডিতে এই কারণে আপনি ইন্টারন্যাশনালি সাপ্লায়ার কোন চার্জটা নেবে, আপনি বায়ার হিসেবে কোন চার্জ দেবেন, এই বিষয়গুলো ফিল্ড 71ডিতে উল্লেখ থাকতে হবে। ফিল্ড 48 পিরিয়ড ফর প্রেজেন্টেশন ইন ডেজ। ফিল্ড 49 কনফার্মেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ এলসিটি কনফার্ম নাকি আনকনফার্ম তা এখানে বলা থাকে। তারপরে আপনার থাকে ফিল্ড 78 ইনস্ট্রাকশন টু দ্য বাইং, পেইং, অ্যাকসেপ্টিং, নেগোশিয়েটিং ব্যাংক। এখানে যে টার্মটি উল্লেখ থাকে অ্যাডসাইড এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি। ফিল্ড 57A অ্যাডভাইজিং থ্রো ব্যাংক পার্টি আইডেন্টিফায়ার। ফিল্ড 57-এ সচরাচর থাকে না এলসিতে, তখনই এখানে উল্লেখ করতে হয় যখন আপনার ব্যাংকের সাথে তার ব্যাংকে আরএমএ নাই, বা তার ব্যাংকের সাথে আপনার ব্যাংকের সাথে আরএমএ নাই, তখনই আপনাকে ওই এলসিতে ফিল্ড 57 বা ক্লোজ 57-এ উল্লেখ করতে হয়। ক্লোজ 72-এর সেন্ডার টু রিসিভার ইনফরমেশনটা এখানে থাকবে। ফিল্ড 41-এর ডি অ্যাভেলেবল উইথ বাই ব্যাংক। এই ফিল্ড 41ডিতে যে কোনো ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট পাঠাবে। ফিল্ড 42-এর সি ড্রাফটস অ্যাট সাইট অথবা অ্যাট সাইট টার্ম, ড্রাফটস অ্যাট 180 days from the date of acceptance but payable at site অথবা ইউপাস এলসি ইউসেন্স পেয়েবল at site, drafts at 180 days from the date of acceptance, deferred payment terms. আপনি ড্রাফটস অ্যাট 180 days এগুলো কিন্তু বুঝে মিন করে ফান্ডেড বাই, এগুলো ফান্ড করে ফান্ডেড বাই অফশোর ব্যাঙ্কিং ইউনিট, আবার ফান্ডেড বাই ফরেন ব্যাঙ্ক, অথবা ব্যাংকের ভিতরে নিজস্ব একটা ফরেন ব্যাঙ্ক থাকে, অফশোর ব্যাঙ্কিং ইউনিট, এটা ইউপাস এলসির ক্ষেত্রে উল্লেখ থাকে। এইভাবে আপনাকে এলসিগুলা ধীরে ধীরে করে নিতে হয়। তারপরে আপনার এলসি কিছু করার ক্ষেত্রে চার্জ থাকে, সেগুলো যেমন জাহাজ বা এফওবিতে আনলে শিপিং লাইনকে টাকা দিতে হবে, কিন্তু ওরা কোনো ডেলিভারি রিসিপ্ট দিবে না। এলসি সুইফট চার্জ এগুলো খরচ, এলসি ফ্রম চার্জ এগুলো খরচ, এলসি অ্যামেন্ডমেন্ট করতে হলে এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ দিতে হয়। লোন নিলে ব্যাংক ইন্টারেস্ট দিবেন। এলসি কমিশন 0.5, 2.25%, 0.20%, 30%, 50%। আপনি যদি ব্যাংকের সাথে নেগোসিয়েশন করে, ব্যাংকে এমডি ডিএমডি তাদের সাথে নেগোসিয়েশন করবে, ব্যাংকে ইনচার্জের সাথে নেগোসিয়েশন করে আপনি এলসি কমিশন তারপরে এগুলো আপনি ফিক্স করতে পারেন, এলসি ভ্যালুর উপরে কত পার্সেন্ট তা দেবেন। থার্ড পার্টি ইন্সপেকশন,
হ্যাঁ, ইফ এনি এসটিএস হতে পারে, এসটিজ হতে পারে, আইটিএস হতে পারে, টিউবি হতে পারে, বিউরু হতে পারে, টেস্টিং কস্ট নিতে পারে